আবিরের স্প্যারো পর্ব সংখ্যা 12। লেখনীতে সালমা চৌধুরী। আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি। সূর্য যেমন সোনালি আলোর পৃথিবীকে আলোকিত করে, তেমনি মেঘের ঠোঁটের দুষ্টু হাসি, কান্না, আতঙ্কের ভঙ্গি, এমনকি নীরবতাও আবিরের মনে অস্থিরতা বাড়াচ্ছে। আবিরের দৃষ্টি অনড়। মেঘ আস্তে করে গলা ছেড়ে বলল, আপনি চাইলে ভাইয়ার রুমে রেস্ট নিতে পারেন। আবিরের অলৌকিক ভাঙনার অবসান ঘটল। হৃদয় কোণে জন্ম নেওয়া অনুভূতিদের ঝামাচাপা দিতে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। দৃষ্টির গম্ভীরতা আটকাতে দু চোখ বন্ধ করে নিল। নিজেকে সংযত করে প্রশ্ন করল, তানভীর উঠেছে? মনে হয় উঠেছে। কোন রুম ওর? মেঘ ইশারায় দেখিয়ে দিল। আবির ব্যাগ নিয়ে সেদিকে যেতে যেতে একবার ফিরে তাকালো। মোহভরে আচ্ছন্ন চোখের পল্লব ঝাপটে মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। আবিরের অমন দৃষ্টি, রহস্যময় হাসি বারবার প্রশ্ন বৃদ্ধি করছে মেঘকে। অতীত বর্তমান একাধারে মিশে যাচ্ছে। আবিরের সাথে দেখা সাক্ষাৎ নেই। বছর হতে চলল। সেই ছোটবেলায় হবে কি দেখেছিল সেসব এখন মনেও নেই। সব সেভাবে বয়স আর চেহারা দুটোতেই এসেছে আমূল পরিবর্তন। অথচ প্রথম দেখাতেই মেঘকে তুই বলে সম্বোধন করলো। বিষয়টা মেঘের কাছে একটু বেমানান লাগছে। তবে নিজেই নিজেকে প্রশ্ন করছে, তুমি বললে কেমন শোনাতো? হয়তো ভালো, নয়তো এমনই বেমানান। হালিমা বেগম রান্নাঘর থেকে ডাকলেন, মেঘ আসছি আম্মু। মেঘ মস্তিষ্কের সব ভাবনা চিন্তা দূরে সরিয়ে রান্নাঘরে গেল। হালিমা বেগম বললেন, আজকে আমাকে একটু হেল্প করতে হবে মা। ঠিক আছে, করব, কিন্তু কি রান্না করবে তুমি? হালিমা বেগম নির্দ্বিধায় বলতে লাগলেন, পোলাও, মুরগি ঝাল মাংস, চিংড়ি মাছ ভুনা, মাছ ভর্তা, আর কি করা যায় বলতো? ঠিক আছে, করবে, কিন্তু কি রান্না করবে তুমি? হালিমা বেগম নির্দ্বিধায় বলতে লাগলেন, পোলাও, মুরগি ঝাল মাংস, চিংড়ি মাছ ভুনা, মাছ ভর্তা, আর কি করা যায় বল তো? মেঘ দাঁতে দাঁতে পিছে বলল, এত আয়োজন কেন? কতদিন পর আবির এলো, আমার ভালো মন্দ রান্না করবো না? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার জন্য তো এত আয়োজন করো না। তুই কি মেহমান হলেই কি এত আয়োজন করতে হয়? হ্যাঁ, করতে হবে। তুই ছোট, তাই বুঝিস না। হেল্প করবি কি না বল? মেঘ আস্তে করে বলল, কি করতে হবে বলো? তানভীর ঘুমাচ্ছে। আবির ব্যাগটা চেয়ারের ওপর রেখে রুমটা ঘুরে দেখছে। ছোট একটা রুম, ব্যালকনি পর্যন্ত নেই। রুমে জিনিসপত্রের পরিমাণও কম। একপাশে তানভীরের কিছু কাপড় চোপড় ভাঁজ করা চেয়ারে রাখা, অন্যদিকে টেবিলের ল্যাপটপ, ফোন, কয়েকটি বই এলোমেলো অবস্থায় পড়ে আছে। আবির তানভীরের পাশে বসলো। তানভীরের হাতে ধাক্কা দিয়ে আস্তে করে ডাকলো, তানভীর। দ্বিতীয়বার ডাকতেই সজাগ হলো। ঘুম ঘুম চোখে আবিরকে দেখে মৃদু হেসে বলল, এখন এসছো ভাইয়া? বেশ কিছুক্ষণ হলো। তানভীর এবার স্পষ্ট চোখে তাকালো, ধীর গলায় আওড়ালো, আমায় কল দিয়েছিলে অনেকগুলো। তোর ফোন দেখলাম সাইলেন্ট করা। কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখিস, ঘুমানোর আগে খেয়াল করিস না? সরি, কোনো ব্যাপার না। তানভীর পূর্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বনুর সাথে দেখা হয়েছে? আবির মুচকি হেসে উপর নিচ মাথা নাড়ালো। তানভীর ফের জিজ্ঞাসা করলো, বনু চিনতে পেরেছে তোমাকে? প্রথম চিনতে পারিনি, পরে চিনেছি মনে হয়। আজে বাজে কোনো আচরণ করেনি তো? আবিরের চেহারা পাল্টে এলো। ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, ওর সাথে আমার কি হলো না এসব আমি তোকে শেয়ার করতে বাধ্য নই। আমি সে কথা জানতেও চাই না। ফ্রেশ হয়ে আয়, কথা আছে। তানভীর ঘাড় কাত করে সম্মতি দিল। সঙ্গে সঙ্গে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। মিনিট দুয়েক পর মেঘ রুমে এলো। আবিরের মনোযোগ তখনও ফোনে। মেঘকে খেয়াল করেনি। মেঘ গলা খাকারি দিতে আবির স্পষ্ট চোখে তাকালো। মেঘ মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আপনি কি চা খাবেন? শরবতের মতো এত মিষ্টি চা? মেঘ ইপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, এবার ভালো চা দিব। খাবেন? হাত পা না পুড়িয়ে চা করতে পারলে আমি খেতে পারি। আমার জন্য 1 কাপ চা করতে গিয়ে হাত পোড়ালে এই চা আমার গলা দিয়ে নামবে না। তানভীর ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, বনু খুব ভালো চা করে, আর হাত পাও পোড়ায় না। ভাইয়ার মুখে নিজের প্রশংসা শুনে মেঘের মুখেও হাসি ফুটলো। মেঘ আবারও জিজ্ঞাসা করলো, আদা কুচি দিয়ে লাল চা খাবেন নাকি কড়া লিকার দুধ চা? আবিরের সরল জবাব, আদা কুচি দিয়ে লাল চা। তানভীরের দিকে তাকিয়ে আবির জিজ্ঞাসা করলো, তুই কি চা খাবি? আমারটা বনু জানে। মেঘ সঙ্গে সঙ্গে চা করতে চলে গেল। তানভীরের হাত মুখ মুছতে ব্যস্ত হলো। আবির আশেপাশে নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, এই রুমে তুই কিভাবে থাকিস?
একই সাথে দিয়ে দিচ্ছি আবির স্প্যারো পর্ব সংখ্যা 13। এত সহজে ভুলে যাওয়ার মেয়ে আমি নয়। ওই দিনের ঘটনা যখনই মনে পড়ে রাগে আমার গা জ্বলে। আপনি একটা বেইমান। সেদিনের পর থেকে গণিত পরীক্ষায় আমি কোনোদিন ৮০-এর নিচে পাইনি। এইবার খাতাটা হাতে পেয়ে পৈশাচিক আনন্দ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাকে আমি কিছুই দেখাতে পারিনি। আবির মলিন কণ্ঠে বলল, আমি জীবনে আর কোনোদিনও তোর সঙ্গে বেইমানি করব না, প্রমিস। 1 ঘন্টা আব্বুর বকা শুনতে পারবেন? 1 ঘন্টা আব্বুর বকা শুনতে পারবেন? আবির ঘাড় এলিয়ে সম্মতি দিয়ে বলল, 2 ঘন্টা শুনেও প্রয়োজনে মাইরও খেয়ে নেব, কিন্তু তুই এইসব কাহিনী ভুলে যা প্লিজ। ঠিক আছে, ভেবে দেখব। মেঘ আবিরের দিকে বিদায় নিয়ে ধন্যবাদ বন্যাদের বাসায় গেল। যাওয়ার আগে আবারও বলে গেল, শত রাগ অভিমানের পরেও আমার এই আবির ভাইকেই পছন্দ। মনের ভুল হলেও এখনও আমি তাকেই মিস করি। আবির অবাক চোখে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মেঘ কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছে। মেঘের মনে আবিরের জন্য অনুভূতি আছে ভেবেই আবিরের দু চোখ ছলছল করছে। হৃদয়ের তোলপাড় তোলা অনুভূতিরা এক নতুন মাত্রা পেয়েছে। বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে আবির উষ্ণ স্বরে বলল, আমি তোর ভাবনার এলোমেলো সকাল হব, আমি তোর ভাবনার এলোমেলো সকাল হব। জানালার ধারে নিঃশব্দ রাজনীতিতে অচেনা হওয়ার মতো তোকে ছুঁয়ে যাব। তোর হাসির নিঃশবনে হৃদয়ের ভাঙা সুর খুঁজে নিব। আমি তোর গুছিয়ে রাখা ডায়েরির শেষ পৃষ্ঠায় সমাপ্তি হব। সূর্যের সোনালি আভা পশ্চিমের আকাশে রঙিয়ে রেখেছে। সূর্যের সোনালি আভা পশ্চিমের আকাশকে রঙিয়ে রেখেছে। প্রকৃতির স্নিগ্ধ রূপকথার ছবির মতো লাগছে। ধীরে ধীরে আলো স্নান হচ্ছে। চারপাশে এক অদ্ভুত ও শান্তির দেখা মিলছে। পাখিরা দিনের ক্লান্তি ছেড়ে দল বেঁধে বাসে ফিরছে। মেঘ আর বন্যা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গল্প করছে। মেহমান চলে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু ওদের গল্প যেন শেষই হচ্ছে না। কথার ফাঁকে হঠাৎ অপরিচিত এক নাম্বার থেকে কল আসতে লাগলো। মেঘ একবার দেখে ফোন রেখে দিল। দ্বিতীয়বার কল আসায় রিসিভ করলো। ওপাশ থেকে আবির জানতে চাইলো, আড্ডা দেওয়া শেষ হয়েছে? কে? আবির। আবার কে? ঠোঁট পেঁকিয়ে হেসে মেঘ বলল, ও আপনি। আপনি কি এখন নিতে আসবো? আমি কি এখন নিতে আসবো? আসতে হবে না, আমি চলে যেতে পারবো। তুই কি পারবি না সেসব আমি জানতে চাইনি, শুধু জিজ্ঞাসা করেছি এখন আসবো নাকি পরে। মেঘ দাঁত পিষে বন্যার দিকে চাইলো। মনে মনে বিড়বিড় করলো, এত অধিকার আসে কোথা থেকে? কি হলো? আবিরের প্রশ্নে নড়ে উঠল। মেঘ চাপা স্বরে বলল, আসুন। কিন্তু কতক্ষণ লাগবে? কাছাকাছি আছি, 2-4 মিনিটে চলে আসবো। আচ্ছা। মেঘ কল কাটতেই বন্যা প্রশ্ন করলো, কাকে আসতে বলছিস? মেঘ অনচ্ছ হেসে বলল, আছে স্পেশাল কেউ। এটা তোর ভাই হতেই পারে না। তানভীর ভাইয়াকে তো তুই আপনি করে বলবি না? ও কে উনি? সত্যি করে বল, নয়তো তানভীর ভাইয়াকে কল করবো উনি। অবশ্যই, এখনই কল দিয়ে বল আমি কারোর সাথে পালিয়ে যাচ্ছি। তারপর ভাইয়ের রিয়াকশন দেখবি। মেঘের এমন ভাবভঙ্গি দেখে বর্ণার সন্দেহ বাড়ল। খপ করে মেঘের হাতটা ধরে বলল, তোকে আমি একা ছাড়বো না। মেঘ মুচকি হেসে বলল, সে আমার পথে বসে আছে। ছেড়ে দে বান্ধবী, তুই আমার হাত ধরতে পারলেও মনে জায়গা পাবি না। এই মনে শুধুই তার। মেঘ বাড়াবাড়ি করিস না। মেঘ এক প্রকার যুদ্ধ করে বন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এক ছুটে ছাদের দরজার কাছে গিয়ে বলল, আমি চলে যাচ্ছি বান্ধবী, তুই ভালো থাকিস। বন্যাও মেঘের পেছন পেছন ছুটেছে। মেঘ সবার থেকে বিদায় নিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল। বন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকমে বাড়ির বাইরে বের হলো, কিন্তু ততক্ষণে মেঘ নিরুদ্দেশ হয়ে গেছে। মেঘকে ছুটতে দেখে আবির বাইকের ব্রেক কষল। গম্ভীর কণ্ঠে শুধালো, এভাবে ছুটছিস কেন? কেউ কিছু বলেছে? মেঘ থেমে হাঁপাতে বলল, বন্যার সাথে কিঞ্চিত দুষ্টামি করেছিলাম, ও কিছু বোঝার আগেই পালিয়ে এসেছি। আবিরের মাথায় হেলমেট, চোখ দুটি গম্ভীর, ঘন কালো চোখজোড়া ভ্রুস্থির। মেঘের একের পর এক ভারী নিঃশ্বাসগুলো গুনছে। নাকের ডগার বিন্দু বিন্দু ঘামের রেখা ফুটে উঠেছে। আবিরের খুব ইচ্ছে করছে সেই মুক্তোর দানাগুলো মুছে দিতে। আনমনে হাতও বাড়ালো। তৎক্ষণাৎ মনে পড়ল কিছু, সরিয়ে নিল হাত। আবিরের চোখের পাতার এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। মেঘ ব্যাকুল কণ্ঠে আওড়ালো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির তো
আবির প্রতিউত্তর করলো না। মেঘ উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আবির মেঘের চোখে চোখ রেখে হেলমেটটা খুলল। অমনি মেঘের দু চোখ প্রশস্ত হলো। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মেঘের ঠোঁট কাঁপছে, চোখের দৃষ্টি বারবার সারাতে চাইলেও কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। আবির স্টাইল করে চুল কাটিয়েছে, দাড়িগুলোও ছোট করেছে। পাগল পাগল লুকের বদলে এবার নায়ক নায়ক লুক এসেছে। মেঘ মুগ্ধ চোখে আবিরকে দেখছে। মনের ভেতর বসন্ত পাখিটা ব্যাকুল হয়ে উঠেছে। মেঘের নাজুক ঠোঁটে সহসা আলগা হয়ে গেল। যাচ্ছ কোথায়? সাবস্ক্রাইব করে লাইক করে যাও, আর একটা মিষ্টি কমেন্ট করো এর পরবর্তী গল্প কী দেবো।